সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? তোমাদের সপ্রাণ উপস্থিতি আমার ক্লাসকে করবে প্রাণবন্ত। আগত নবাগত সবাইকে আমার পক্ষ থেকে জানাই স্বাগত। অনলাইনের ক্লাসগুলো অবশ্যই খুব ড্যাশিং, এবং আমি যা শেখাবো আশা করি তোমরা সহজেই তা করতে পারবে ক্যাচিং, যে কারণে তোমাদের সঙ্গে আমার থাকবে যথেষ্ট ম্যাচিং। কমেন্টস বক্সে তোমরা অবশ্যই কোনো সমস্যা হলে বা কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই তোমরা জানাবে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনি পরিবর্তন। সঙ্গত কারণেই বলা যায় যে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম, বাংলা দ্বিতীয় পত্রের সকলের সিলেবাসে এই ধ্বনির পরিবর্তনটা অন্তর্গত। একাধিকবার ষষ্ঠতে শিখেছো, সপ্তমে শিখেছো, অষ্টমে, এরপরে নবমে, যেহেতু আমি নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসটি নিয়ে থাকি, একাধিকবার ধ্বনি পরিবর্তনের এই অংশটি তোমরা শিখে থাকলেও তারপরও এই অংশটি তোমাদের বেশ কঠিন মনে হয়। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে ধ্বনির পরিবর্তন। তাসফিয়া মারিয়াত নিধি আসসালামু আলাইকুম জানিয়েছো। ওয়ালাইকুম সালাম। রায়ান খান ওয়াচিং। হ্যাঁ, রায়ান খান লিখেছো, স্যার আপনার মাথায় চাঁদ উঠলো কেন? তোমাদের এই দূরদৃষ্টির কারণে আমার মাথায় চাঁদ উঠেছে। তাহলে তোমরা জানো বিভিন্ন কারণে আমরা মূল ধ্বনিটি উচ্চারণ না করে এই ধ্বনিটা বিকৃতভাবে উচ্চারণ করি। মূল ধ্বনিটা যখন বিকৃতভাবে উচ্চারণ করা হয় তখন তাকেই বলা হয় ধ্বনির পরিবর্তন। তোমরা তোমাদের খাতার উপরে লিখে নাও আজকের আলোচ্য বিষয় ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন সংজ্ঞাটি দেখো। সংজ্ঞাটি হচ্ছে এইভাবে: বিভিন্ন কারণে মূল ধ্বনির উচ্চারণ যদি বিকৃতভাবে উচ্চারণ করা হয় তবে তাকেই বলা হয় ধ্বনির পরিবর্তন। আবারও বলি, মূল ধ্বনিটা বিভিন্ন কারণে বিভিন্নভাবে উচ্চারণ করা হয়, এটি ধ্বনির পরিবর্তন। যেমন তুমি যদি ময়মনসিংহ এলাকায় চলে যাও তবে দেখবে তারা ভাতকে বাত উচ্চারণ করে থাকে। অর্থাৎ তুমি যদি বলো আমি ভাত খাবো, তখন তারা এটা বলে যে আমি বাত খাবো। অথবা সঙ্গত কারণেই তারা চোরকে উচ্চারণ করে থাকে চুর, মানে চোর না, তাহলে বলে চুর। তুমি যদি নোয়াখালীতে চলে যাও তাহলে পানিকে তারা উচ্চারণ করে থাকে সঙ্গত কারণে হানি। তুমি যদি সিলেটের দিকে চলে যাও তাহলে দেখা যাবে পেঁপে, এই শব্দটিকে তারা উচ্চারণ করে থাকে ফেফে। অর্থাৎ পাখিকে তারা উচ্চারণ করে থাকে ফাঁকি। আর আরও উদাহরণ দেই, কেউ কেউ লাল বর্ণটাকে বা লাল শব্দকে উচ্চারণ করে থাকে নাল, লেবুকে উচ্চারণ করে থাকে নেবু, রিক্সা আমরা উচ্চারণ করে থাকি ইস্কা বা রিস্কা, নজরুল আমরা বলি নজরুল, কেউ কেউ বলে নজরুল তুমি করেছো ভুল, দাড়ি না রেখে তুমি রেখেছো চুল। অর্থাৎ নজরুলকে উচ্চারণ করে নজরুল। কিংবা তোমরা তোমাদের যে বই পড়া প্রবন্ধটি রয়েছে, এখানে তোমরা দেখবা যে প্রমথ চৌধুরী উচ্চারণ না করে আমরা উচ্চারণ করে থাকি প্রথম চৌধুরী। উদাহরণগুলো তোমরা বুঝতে পারছো। আমরা বাক্স বলি না, আমরা বলি বাস্ক। কিংবা কখনো আমরা উচ্চারণটা আরও শর্ট করে থাকি,
আমরা বউ দিদি বলি না, আমরা বলি বৌদি। রায়ান খান লিখেছে আমাদের সিলেটে ক কে খ বলে। হ্যাঁ, তোমাদের সিলেটে ক কে খ বলে এবং প কে ফ বলে। এই যে দেখো, আমরা আমাদের আলোচনাটা খুব সহজভাবে নেব। বাংলা দ্বিতীয় পত্র এমনিতে একটু কঠিন। এর কঠিন অন্যতম কারণ হচ্ছে আমরা কেতাবি বিদ্যায় অভ্যস্ত। এই কেতাবি বিদ্যা বাদ দিয়ে আমরা একটা বিষয়টা খুব সহজভাবে যদি শিখতে পারি, তবেই তোমাদের জন্য বিষয়টা খুব সহজ হবে। যেমন ধরো, আমরা যদি বলছিলাম উত্তরবঙ্গের দিকে যাই, তুমি বা তোমরা দেখে থাকবা রংপুর, তারা বলে অংপুর। অর্থাৎ যদি বলা হয় তোমাদের ভাষায় কি র বর্ণ নাই, তখন তারা বলে রাসে রাসে, অর্থাৎ আসে 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 না বলে তারা বলে রাসে রাসে। যেমন ধরো, আমি আমার বাড়ির কথাই বলি। আমার বাড়ির লোকেরা এই রব্বানি উচ্চারণ করে না, তারা বলে অব্বানি, অর্থাৎ রকে তারা অ উচ্চারণ করে থাকে। অথবা তুমি যদি বগুড়ার ভাষার কথা বলো, তাহলে দেখবে বগুড়ায় সরিয়াকে ওরা প্রায় সময় হ উচ্চারণ করে থাকে। অর্থাৎ তোমরা যেটা বলো আমি, আমি বা আমরা, বগুড়ায় এটা উচ্চারণ করা হয়ে থাকে হামরা, অথবা উচ্চারণ করা হয়ে থাকে হামি। এই যে দেখো, শব্দগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে। শব্দগুলো কি হচ্ছে? পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই পরিবর্তনটাই ধ্বনির পরিবর্তন। এতক্ষণ তোমাদের সঙ্গে এই যে শব্দগুলো পরিবর্তন, এই পরিবর্তনের কারণ বলার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের ধ্বনিগুলো কিভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই যে মূল শব্দটা যখন আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করি, তখন এটাকেই আমরা বলে থাকি ধ্বনির পরিবর্তন। ওকে, লিখেছর খায়রুল বাশার রিফাত স্যার, কি অবস্থা? রিফাত বলছি, কোয়ারেন্টিন থেকে। হ্যাঁ, অবশ্যই। এবার দেখো, ধ্বনির পরিবর্তনটা দুভাবে হয়ে থাকে। ধ্বনির পরিবর্তনটা দুভাবে হয়ে থাকে। একটা হচ্ছে স্বরধ্বনির কারণে, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির কারণে। তাহলে তোমরা খাতায় লেখো, ধ্বনির পরিবর্তনের প্রধান কারণ দুইটি, বা ধ্বনির পরিবর্তন ঘটে থাকে দুভাবে। একটি লিখবা স্বরধ্বনির কারণে, আবার অপরটি লিখবা ব্যঞ্জন ধ্বনির কারণে। এই যে আমরা ধ্বনির পরিবর্তন বলে থাকি, এই ধ্বনির পরিবর্তন, আলো কি কম মনে হচ্ছে? দেখো, ধ্বনির পরিবর্তন আমাদের কারণেই ধ্বনির পরিবর্তনগুলো ঘটে থাকে। আমাদের কারণে ঘটে থাকে বলতে, দেখো, দ্রুত উচ্চারণ। আমরা অনেক সময় খুব দ্রুত উচ্চারণ করি। এই দ্রুত উচ্চারণ করতে গিয়ে আমাদের ধ্বনির পরিবর্তন ঘটে থাকে। যেমন ধরো, আমি গতকাল ফেসবুকে একটা গান নিয়ে লিখেছিলাম যে আমরা বলি লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈগ, কি দিয়া সাজাই মুতরে। দেখো, তোমরা গানটির সঙ্গে অভ্যস্ত কিনা? আমরা বলে থাকি দ্রুত উচ্চারণের কারণে আমাদের ধ্বনির পরিবর্তন ঘটে থাকে। আমরা বলে থাকি লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈগ, কি দিয়া সাজাই মুতরে। আমরা বিয়ের অনুষ্ঠানে গানটা গেয়ে থাকি। আসলে এখানে আমরা বলে থাকি বড় যুবতী সৈগ, কি দিয়া সাজাই মুতরে। আসলে দ্রুত উচ্চারণের কারণে আমরা এটা বলে থাকি বড় যুবতী সৈগ। আসলে উচ্চারণটা হবে বর অজুবাতি। আবারও বলি, বর অজুবাতি। অজুবাতি শব্দের অর্থ হচ্ছে বর আইসে, যে বর তাড়াতাড়ি চলে আসে, কি দিয়ে তাড়াতাড়ি তোমাকে সাজাবো। এই যে দ্রুত উচ্চারণের কারণে তোমার ধ্বনির পরিবর্তনটা ঘটে থাকে। আচ্ছা, শাহরিয়া রহমান শান্ত স্যার, আপনাকে এইটার মতো লাগছে। হ্যাঁ, তুমি বুঝতে পারলেই হবে, যেটার মতো লাগুক না কেন। এরপরে দেখো, ধ্বনির পরিবর্তনটা ঘটে থাকে আঞ্চলিকতার কারণে। আমরা
বিভিন্নজন বিভিন্ন এলাকা থেকে আসি এবং এই আসার পর আমাদের আঞ্চলিকতার কারণে ধ্বনির পরিবর্তন ঘটে থাকে। যেমন ধরো সঙ্গত কারণে বা স্বভাব দোষে বা বিভিন্ন কারণে আমি উচ্চারণ করতে গিয়ে, যেহেতু আমি বগুড়া থেকে এসেছি, ফলত অনেক সময় বলেই থাকি হামি বা হামরা। তাহলে এই আঞ্চলিকতার কারণে আচ্ছা, এই দেখো পানি শব্দটা এসেছে সংস্কৃত থেকে। আমরা পানি শব্দটাকে আকি বাম্যে জানতে চেয়েছো, পানি শব্দটাকে আমরা জল শব্দ বলে উল্লেখ করে থাকি। পানি শব্দটা দেখো, পানি শব্দটা এসেছে হিন্দি শব্দ থেকে। আকি বাম্যে স্যার একটা কোশ্চেন ছিল, আমরা আজকে যদিও শব্দ নিয়ে কথা বলবো না, তুমি জিজ্ঞাসা করেছো পানি শব্দটা কোথা থেকে এসেছে। পানি শব্দটা এসেছে, পানি, চানাচুর, এই শব্দগুলো এসেছে হিন্দি শব্দ থেকে। আর আমরা বলে থাকি জল, জল বাবা, জল, এই শব্দগুলো এসেছে তুর্কি শব্দ থেকে। আমি একটা বিয়ের অনুষ্ঠানে অতিথিদের খাওয়াচ্ছিলাম। কয়েকজন হুজুর আমার হাতে কোনো খাবার খাবে না, কেননা আমি খাবারের শুরুতে বলেছি জল দেব। তারা বলল যে না, তোমার হাতে আমরা খাবো না। কেন খাবে না, আমি এই প্রশ্নর উত্তর যখন জানতে চাইলাম তখন তারা বলল যে আমরা হিন্দুর হাতে খাই না। আমি বললাম আমি যে হিন্দু এটা কোথায় লেখা আছে? তারা বললো এই যে আপনি জল শব্দটা বললেন, এতে আমরা বুঝে গেছি। আমি বললাম যে দেখেন, জল শব্দটা তুর্কিস্তান মানে তুর্কি ভাষা থেকে এসেছে, বাবা জল। আর আপনারা যে পানি শব্দটা বলেন এটা হিন্দু শব্দ বা হিন্দি শব্দ থেকে এসেছে। সুতরাং আমরা যদি জল বলি তাহলে এটাই তো ভালো। আচ্ছা, খায়রুল বাশার, রিফাত স্যার লাইটের বিপরীতে যান। মোর্শেদ সিদ্দিকী, ও ভাই ফিনান্স ক্লাস করো নাই কেন? আচ্ছা দেখো, তাহলে তোমরা দেখো ধ্বনির স্বরধ্বনির পরিবর্তন কারণে, স্বরধ্বনি বদলে যাওয়ার কারণে আমাদের অনেক সময় ধ্বনির পরিবর্তনটা ঘটে থাকে। এই স্বরধ্বনির কারণে এর মাঝে যে বিষয়গুলো রয়েছে তোমরা লিখবা আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। আমি আবারও বলি, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, স্বরসঙ্গতি এবং স্বরলোপ, এইগুলো। এছাড়া তোমার অপিনিহিতি, অসমীকরণ, অবিশ্রুতি, এই 6টি বিষয় স্বরধ্বনির কারণে পরিবর্তন ঘটে থাকে। অবিশ্রুতি, অসমীকরণ, অপিনিহিতি, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, এইগুলো বলছিলেন। হ্যাঁ দেখো, এইগুলোর কারণে আমাদের পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, মহিমা আক্তার, কিছু কিছু আমি ক্লাসে বলেছিলাম, আমি ধারাবাহিকভাবেই তোমাদের এগিয়ে যাব। ব্যঞ্জন ধ্বনির কারণে আমাদের যেগুলো পরিবর্তন হয় দেখো, দ্বিত্ব ব্যঞ্জন, সমীভবন, বিষমীভবন, হকার লোপ, রকার লোপ, ব্যঞ্জন চ্যুতি এবং ব্যঞ্জন বিকৃতি, এইগুলো আমাদের ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের কারণে হয়ে থাকে। এবার আমরা চলে যাই ধ্বনির পরিবর্তনের অন্যান্য বিষয়গুলো। তোমরা প্রথমেই শিখবে, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা আগে জানাও। তোমরা প্রথমে যেটা শিখবে, তোমরা প্রথমে লেখো অবিশ্রুতি, যেটাকে আমলাট, যেটা তোমরা লেখো অবিশ্রুতি, খাতায় লেখো অবিশ্রুতি। তোমাদের উপস্থিতি খুবই কম, নবম শ্রেণীর মাত্র 32। আচ্ছা, অবিশ্রুতির সংজ্ঞাটা আমরা আগে কেতাবিভাবে শিখব। বইয়ের ভাষায় আমরা অবিশ্রুতিটা শিখব, এরপরে আমরা চলে যাব আমার নিজস্ব ভাষায়। অবিশ্রুতি তোমাদের বইয়ে 29 পৃষ্ঠায় এরকম একটা সংজ্ঞা দেওয়া ছিল যে তোমার বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিশে গেলে এবং তদানুসারে, আচ্ছা আদি স্বরাগমটা একবার বুঝাই দিন। হ্যাঁ অবশ্যই দেব। বিপর্যস্ত স্বরধ্বনি পরের স্বরধ্বনির সাথে মিশে গেলে এবং তদানুসারে পরের স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলা হয় অবিশ্রুতি। কিছু বুঝলা? আশা করি বোঝো নাই। বলা হচ্ছে বিপর্যস্ত স্বরধ্বনি পরের স্বরধ্বনির সাথে মিশে যাবে এবং
তদানুসারে পরের স্বরধ্বনির পরিবর্তন ঘটবে। দুটা বিষয়, একটা স্বরধ্বনি মিশে যাবে এবং পরের যার সঙ্গে যুক্ত হবে সেভাবে পরিবর্তন ঘটবে, তবে তাকেই বলা হবে অবিশ্রুতি। কেতাবি বিদ্যার বাইরে আমরা যদি শিখি তাহলে তোমরা সোজা বাংলা কথায় বই অথবা খাতায় লিখে রাখবা, কোনো শব্দ সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরের নাম অবিশ্রুতি, ঝামেলা শেষ। মোহাম্মদ আলী স্যার আপনি লিখেছেন যে বইয়ের সংজ্ঞা হচ্ছে বিপর্যস্ত স্বরধ্বনি পরের স্বরধ্বনির সাথে মিশে যাবে এবং পরের স্বরধ্বনির পরিবর্তন ঘটবে। এত কিছু না লিখে তোমরা শুধুমাত্র লিখবা, বড় স্যার চলে এসেছেন, বড় স্যারকে সালাম জানাই। তোমরা শুধু লিখবে স্বরধ্বনি, তোমরা লিখবা সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরের নাম অবিশ্রুতি। আবারও বলি, একটি শব্দ সাধু ভাষায় দেয়া আছে, ওকে, এই সাধু ভাষাটার শব্দটা যদি তুমি চলিত ভাষায় রূপান্তর করতে পারো তবে তাকেই বলা হবে অবিশ্রুতি। যেমন আমরা যদি বলি শুনিয়া, কি বললাম, এ কথা শুনিয়া আমার স্বস্তিবোধ হইতে লাগিল। দেখো আমি আবারও বলি, জোহরা শিউলি স্যার একটু আবার বলা যাবে, হ্যাঁ অবশ্যই তুমি লিখবা একটা শব্দটা এটা দেয়া আছে সাধু ভাষায়, তোমরা এই সাধু ভাষা শব্দটা চলিত ভাষায় রূপান্তর করো। দেখো শুনিয়া, শুনিয়া থেকে হয়ে যাবে শুনে, তাই না? বলিয়া, বলিয়া থেকে হয়ে যাবে বলে। হাটুয়া, হাট জুকুয়া হাটুয়া, হ্যাঁ উদাহরণ দিচ্ছি, দেখো হাটুয়া, হাটুয়া থেকে হয়ে যাবে হেঁটো। মাসুয়া, মাসুয়া থেকে হয়ে যাবে মেসো। গাসুয়া, গাসুয়া থেকে হয়ে যাবে গেসো। এই যে আমরা শব্দগুলো বললাম, প্রথম শব্দটা ছিল সাধু ভাষায়, তোমার একটা উদাহরণ দেওয়া থাকলো মাসুয়া থেকে মেসো, গাসুয়া থেকে গেসো, এটা কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? তুমি এবার খেয়াল করো, এটা কি সাধু, পরেরটা চলিত, হ্যাঁ তাহলে এটা অবিশ্রুতি। ব্যাস, পরেরটাতে চলে যাও, 2 নাম্বার লিখবা অন্তর্হতি। লেখো, তোমাদের কি লিখে দেখাইতে হবে কিনা এটা দেখাও, বলো আমাকে, আমি একাধিকবার বলবো। লেখো অন্তর্হতি। চলিতে ওয়ার্ডটা অবিশ্রুতি হয় না, চলিতে, চলিতে না, এটা চলতে চলতে, তোমার এটা হবে চলিতে না, এটা হবে চলতে। এবার লেখো অন্তর্হতি। পদের মধ্যেও কোনো ব্যঞ্জন ধ্বনির লোপ পাওয়াকে বলা হয় অন্তর্হতি। একটা শব্দ, এই শব্দটার মাঝখানের একটা ব্যঞ্জন বর্ণ লোপ পাবে। আমি আবারও বলি, পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনির লোপকে বলা হয় অন্তর্হতি। কিসের লোপ? ব্যঞ্জন ধ্বনির লোপকে বলা হয় অন্তর্হতি। যেমন ধরো আমরা যদি বলি ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, আমরা কোন মাসে বলি বলো তো? তুমি লেখো নিধি, তুমি লিখবা ফাল্গুন। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত আমরা ফাল্গুন মাসে বলে থাকি, তাহলে তুমি লেখো ফাল্গুন, লিখো ফাল্গুন। লিখেছ? এই যে ফাল্গুন থেকে তুমি মাঝখানের একটা লটা বাদ দাও, জান্নাতুল ফেরদাউস, আচ্ছা মিম তুমি লিখেছো না স্যার লিখতে হবে না, তুমি লেখো ফাল্গুন। ফাল্গুন থেকে ল বর্ণটা বাদ দাও, তাহলে হবে ফাগুন। এসেছে তা ফাগুন সরিয়া, তাহলে ফাল্গুন থেকে ফাগুন একটা বর্ণ উঠে যাচ্ছে, তাহলে এটা হবে তোমার অন্তর্হতি। আমরা হিন্দুরা যারা সনাতন ধর্মের, এরা বিভিন্ন অনুষ্ঠানে দেখবা যে আমরা ফলাহারের আয়োজন করে থাকি। ফলাহার, ফলাহার কি বলো তো? ফলাহার কি? ফল দিয়ে যে আহার প্রস্তুত করা হয় তাকে বলা হয় ফলাহার। ফলাহার, ফল দিয়ে যে আহার সম্পূর্ণ হয় ফলাহার। এই যে ফলাহার আমরা যদি লিখি ফ লয়াকার হয়াকার এবং বয়শূন্য র, ফলাহার।
ফলাহার থেকে আমি দেখো একটা ব্যঞ্জন বাদ দিয়ে দিই। এখানে দেখো হাটা বাদ দিলাম, তাহলে এটা হয়ে গেল ফলাহার থেকে এটা হয়ে গেল ফলার। কি হয়ে গেল? এটা হয়ে গেল ফলার। তাহলে এটা ব্যঞ্জন, এটা আমরা বলি অন্তহতি, একটা ব্যঞ্জন লোপ পেয়ে যাচ্ছে। এরপরে আমরা যদি বলি আলাহিদা। আব্দুল্লাহ সামি, তুমি এই গ্রুপে কি করো? তোমার এইচএসসি পরীক্ষা কয়েকদিন পর, তুমি পড়াশোনায় সিরিয়াস হও। তোমার জন্য আচ্ছা, দৈন্যতা ভালো নয়। স্বামী, এটা এই বাক্যটি শুদ্ধ করে লিখে দেখাও। দৈন্যতা ভালো নয়, ঐকতান, ঐকমত্য, এগুলো লেখো। আচ্ছা, তারপরে আমরা যদি বলি আলাহিদা, আমরা কি বললাম? আলাহিদা। আলাহিদায় আমরা একটা বর্ণ বাদ দেই, হয় রস্বইটা বাদ দেই, তাহলে হয়ে গেল আলাদা। অর্থাৎ মনে রাখতে হবে, একটা শব্দের মধ্যে আমরা যদি একটা ব্যঞ্জন ধ্বনি বাদ দেই, তাহলে এটাকে বলা হবে অন্তর্হতি। 3 নম্বর লিখতে হবে ব্যঞ্জন চ্যুতি। লিখতে হবে ব্যঞ্জন চ্যুতি। সংজ্ঞাটা দেখো, আমার ক্লাস শেষে আমি কিন্তু কিছু প্রশ্ন দিয়ে দেব, এই প্রশ্নগুলো তোমাদের সলভ করতে হবে। ব্যঞ্জন চ্যুতি পাশাপাশি, পাশাপাশি দুটো ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটা যদি উঠে যায় তবে তাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। আমি আবারও বলি, পাশাপাশি দুটি ব্যঞ্জন থাকবে এবং এই দুটি ব্যঞ্জনের একটি যদি উঠে যায় তবে তাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। আমরা প্রায় সময় বলি বউ দিদি। কি বলি? বউ দিদি। আমরা বউ দিদি না বলে দয় রস্যই, দেখো দুইটা একই রকম, দয় রস্যই দয় রস্যই। আলাহিদা। আলাহিদা মানে কি? সাউদা লিখেছো। আলাহিদা শব্দটা তো আলাদা, সেপারেট। আলাহিদা মানে আলাদা করে দেয়া। আমরা কেউ কেউ ওই যে তোমাদের যে বই পড়া নাটকটি আছে না, বই পড়া নাটকের যে বহিবীর, এই রকম কিছু সাধু সন্ন্যাসী ভদ্র লোক রয়েছে, তারা আমরা কি করি? সাধু ভাষা বলার চেষ্টা করি। আমরা বলি আলাহিদা কেউ নয়, মানে আলাদা নয়। অর্থাৎ ধনী দরিদ্রের মধ্যে আলাহিদা কোনো ব্যবস্থা থাকবে না, এটাকে বলা হয় আলাদা। বুঝতে পারছো? বউ দিদি থেকে আমরা বলি বৌদি, অথবা বড় দাদা থেকে আমরা বলে থাকি বড় দা, বড় দা। তাহলে এটাকে বলা হবে ব্যঞ্জন চ্যুতি। বুঝতে কোনো অসুবিধা আছে কিনা দেখো। এরপরে আমরা চলে যাব ব্যঞ্জন বিকৃতি। বউ দিদি থেকে, হ্যাঁ, বহু দিদি প্লাস ভাবি না, না, বউ দিদি মানে হচ্ছে ভাবি, কিন্তু আমরা আমরা এই বউ দিদি বলি না, আমরা বলি বৌদি। আমরা বড় দিদি বলি না, আমরা বলি বড়দি। আমরা বড় দাদা বলি না, আমরা বলি বড় দা। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে, দেখতে একই রকম দুটো ব্যঞ্জন থাকবে এবং এই একই রকম ব্যঞ্জনের একটা যদি উঠে যায় তবে তাকে বলা হবে ব্যঞ্জন চ্যুতি। চ্যুতি মানেই কি? চ্যুতি মানে খসে পড়া। একটা বিষয় খেয়াল করবা, বৌদি মানে কি? বৌদি মানে কি? রিফাত, সাতকাণ্ড রামায়ণ সীতাকার বাপ, বাংলা জানো? সাতকাণ্ড রামায়ণ সীতাকার বাপ। আমি সাতকাণ্ড রামায়ণ পড়া শেষ করলাম, সাতকাণ্ড রামায়ণ পড়া শেষ করলাম। তোমরা সাতকাণ্ড রামায়ণ খুব সুন্দরভাবে বুঝলে। বোঝা শেষে তুমি আমাকে প্রশ্ন করো যে সীতার বাবার নাম কি? হ্যাঁ, বৌদি মানে কি? তুমি এটা বাংলা অভিধানে খুঁজে বের করবে এবং তারপরে আমাকে জানাবে। এরপরে আমরা চলে যাব বিকৃতি। বিকৃতি, বিকৃতি মানে কি? একটু পরিবর্তন হয়ে যাওয়া। বিকৃতি অর্থ কি? বিকৃতি অর্থ হচ্ছে পরিবর্তন হয়ে যাওয়া, মনে রাখতে হবে। আমরা অনেক সময় ঘুরায়ে পেঁচায়ে কথা বলি, ঘুরায়ে পেঁচায়ে কথা বলি এবং নিম্ন রুচির পরিচয় দিই, তখন এটা আমরা বলে থাকি বিকৃতি। আচ্ছা, বিকৃত রুচির অধিকারী। মনে রাখতে হবে যে বিকৃতিতে যেটা হয়, ব্যঞ্জনধ্বনি পরিবর্তন হয়ে ওই বর্গের কেউ এসে জায়গা দখল করবে। মনে রাখতে হবে, আমি আবারও সুন্দর করে বলি, একটি শব্দের মধ্যে একটি ব্যঞ্জন উঠে যাবে। ওকে,
উঠে যাওয়ার পরে ওই বর্গের কেউ এসে জায়গা দখল করবে, তখন এইটাকে বলা হবে ব্যঞ্জন বিকৃতি। আমি আবারও বলি, বৌদিমানি ভাবি, একটি শব্দের একটি ব্যঞ্জন উঠে যাবে, কিন্তু শর্ত হচ্ছে যেটা উঠে যাবে ওই পরিবারের কেউ এসে জায়গা দখল করবে, এইটাকে বলা হবে বিকৃতি। যেমন ধরো আমরা প বর্গ বলি, প, ফ, ব, ভ, ম। এখানে পাঁচটি, এই প বর্গের পাঁচটি বর্ণ আছে। দেখো, এই পাঁচটি বর্ণের একটা উঠে যাবে, কিন্তু যেটাই উঠে যাক না কেন বাকি চারজন এসে যদি জায়গা দখল করে তখন তাকে বলা হবে ব্যঞ্জন বিকৃতি। যেমন ধরো আমরা বলি কপাট, ক, আচ্ছা, ক পয়াকার ট, আচ্ছা ঠিক আছে, ক পয়াকার এবং ট, কপাট। এই যে কপাট শব্দটা আমরা বলবো কবাট। কি বলি? আমরা বলি এটাকে বলি কবাট। অর্থাৎ একটা ব্যঞ্জন পরিবর্তন হয়ে নতুন ব্যঞ্জন আসবে। ধরো, হ্যাঁ, আমার শ্বশুরের 5টি মেয়ে। কয়টি মেয়ে? 5টি মেয়ে। 5টি মেয়ের মধ্যে আমি বিয়ে করলাম প বর্ণকে, প বর্ণকে বিয়ে করলাম। এরপরে এই করোনায় আমার বউটা হঠাৎ করে মারা গেল। আচ্ছা, তো বউটা মারা গেল, আমার বউ পাশে থেকে বলে আর কোনো উদাহরণ দিতে পারলো না। এই যে আমি বলে থাকি তোমাদের একটা ভাব সম্ভাষণ, অভাগার গরু মরে আর ভাগ্যবানের বউ মরে, পুরুষতান্ত্রিকতা বোঝাতে আমি উদাহরণটা দিয়ে থাকি। একটা ব্যঞ্জন উঠে যাবে এবং তার পরিবর্তে অন্য একটি ব্যঞ্জন এসে জায়গা দখল করবে, এটা হবে ব্যঞ্জন বিকৃতি। তো আমার বউ ছিল বড় মেয়ে, অর্থাৎ তার নামটা হচ্ছে প দিয়ে, এই যে পটা উঠে গিয়ে তার আরও 4টা ফ, ব, ভ, ম, এই 4টা এসে জায়গা দখল করলো। যদি জায়গা দখল করে, যেমন ধরো কপাট, কপাট থেকে হয়ে গেল কপাট, অথবা তুমি উচ্চারণ করতে পারো কফাট, এটা হবে ব্যঞ্জন বিকৃতির উদাহরণ। ধরো আমি আমার আজিমপুর কবরস্থানে ওয়াইফের কবরের পাশে বসে বাতাস করতেছি। হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো স্যার কি হয়েছে, আমি বললাম এটা আমার বউয়ের কবর। তুমি তখন আস্তে করে বললে স্যার একদিন না আপনি বলেছিলেন যে অভাগার গরু মরে আর ভাগ্যবানের বউ মরে। হ্যাঁ, আপনার তো বউ মরেছে, তাহলে আপনি তো ভাগ্যবান। রোমানা রহমান পিঙ্কি, তুমি ইন্না লিল্লাহ পড়েছো, অমা তৌফিকা ইল্লা বিল্লাহ। আচ্ছা, তো যে ব্যাপারটা হয়েছে দেখো, তখন আমি তোমাকে বলতেছি বাবা এই জন্য আমি কবরের পাশে বাতাস করতেছি না, তুমি ভেবেছো যে আমি কবরের পাশে বাতাস করতেছি নেহায়েত ভালো উদ্দেশ্যে, আসলে ভালো উদ্দেশ্য নয়। আমি বাতাস করতেছি এই উদ্দেশ্যে যাতে কবরের মাটিটা তাড়াতাড়ি শুকে যায়, কারণ আমার শ্বশুরের তো আরও 4টি মেয়ে আছে, কারণ আমি বিয়ে করেছিলাম পকে, এখনো ফ, ব, ভ, ম। আমার শ্বশুরকে বললাম যে আমি অন্য মেয়েদের বিয়ে করতে চাই, তখন শ্বশুর বলল তোমার ওয়াইফের কবরের মাটি আগে শুকাক। এই যে মাটি শুকানোর জন্য আমি বাতাস করতেছিলাম। তাহলে এবার খেয়াল করো, তখন তুমি কি বলবা? তখন তুমি বলবা কি বিকৃত। তাহলে বিকৃত মানে কি? গুড গুড, বিকৃত মানে হচ্ছে খারাপ। কোনো শব্দের মধ্যে খেয়াল করো, কোনো শব্দের মধ্যে একটা ব্যঞ্জন উঠে যাবে, যেটাই উঠে যাক। ধরো চ উঠে গেল, তাহলে ছ, জ, ঝ, ঞ, এই 4টির যে কোনো একটি এসে যদি জায়গা দখল করে তখন তাকেই বলা হবে ব্যঞ্জন বিকৃতি। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।